একটু উইক আছি। আসসালামু আলাইকুম। আইন কানুন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের তামাদি আইনের দ্বিতীয় ক্লাস। আজকের দ্বিতীয় ক্লাসে সরাসরি পড়ায় চলে যাচ্ছি আমরা। সেক্ষেত্রে আপনাদের গাতব্য হচ্ছে আমরা 6 থেকে 11 ধারা পর্যন্ত, এটা সম্ভব হলে আগামীকালকে পড়াবো। আমরা অন্য অংশগুলো দেখি। ওইখানে ছোট্ট একটা জটিলতা আছে, ওটা আমাকে আরেকবার একটু চেক করতে হবে। হ্যাঁ, একটা বিষয় নিয়ে একটা কনফিউশন আছে তামাদির গণনার ক্ষেত্রে। তো তামাদি আইনের তৃতীয় অধ্যায়ের শিরোনাম হলো তামাদির মেয়াদ গণনা। এইটাই নাকি বলেছে মূল আইনে। অনেকদিন মূল আইন দেখি না আমি। তো এখানে দুইটা অংশ ধরে আপনি বিবেচনা করতে পারেন। এটা বেসিক্যালি 12 থেকে 25 ধারা পর্যন্ত এইটা পার্ট। তো একটা অংশ ধরতে পারেন 12 থেকে 16 ধারা, আর আরেকটা অংশ ধরতে পারেন 17 থেকে 25 ধারা। 12 থেকে 16 ধারায় আমাদের মেয়াদ গণনা থেকে কোন কোন সময় বাদ দিতে হবে এই সংক্রান্ত বিষয় বলেছে। আর দ্বিতীয় অংশ 17 থেকে 25 ধারা, সেখানে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কিভাবে তামাদির মেয়াদ গণনা হবে সেসব বিষয় বিধৃত হয়েছে। আমাদের 3 ধারায় একটা কথা বলেছিল বলেছিল যে 4 থেকে 25 ধারা এবং তামাদি আইনের প্রথম তফসিলে যে মেয়াদগুলো উল্লেখিত আছে সেটা অনুসারে তামাদির মেয়াদ গণনা সাপেক্ষে সুট, আপিল এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে, মোকদ্দমা বা দরখাস্ত ইত্যাদি খারিজ হয়ে যাবে। তো ফলে 4 থেকে 25 সেই অংশের মধ্যে 12 থেকে 16-র মধ্যে কি পাচ্ছি, আমাদের মেয়াদ গণনা থেকে কোন কোন সময় বাদ যাবে। আর দ্বিতীয় অংশে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আমাদের মেয়াদ গণনা করতে হবে তার একটা নীতিমূলক কথাবার্তা বা বিধান। তো 12 থেকে 16 এখানে শুরুতেই 12 ধারাটা আমরা দেখি। বলছে আইনানুগ কার্যধারায় যেই পরিমাণ সময় গণনা থেকে বাদ দিতে হবে। এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস। এটা কি এক্সক্লুশন মানে বাদ দেওয়া, এক্সক্লুশন মানে বাদ দেওয়া। তো এইখানে আমরা যখন কোনো কিছু বাদ দিই, বাদ দিয়ে গণনা করি, তখন তো আসলে দিনটা বেড়েই যায়, তাই না? আমি বললাম যে 30 দিনের মধ্যে এই মামলাটা শেষ করতে হবে, কিন্তু 30 দিনের মধ্যে 10 দিন যদি কোনো কারণে বাদ দেই তাহলে কি হবে, ওই দিনটা আসলে কার্যত 40 দিনে গিয়ে ঠেকবে, তাই না? আবার বাদ দিলে সেটা 30 দিনেই গিয়েই ঠেকছে যে ওইটা বাদ সহ 30 দিন। যখন আমরা বলি এক্সক্লুশন, তখন আসলে ওইটা দিনগুলো আমরা যোগই করি। ইনফ্যাক্ট খেয়াল করেন, কিন্তু আমরা যেমন ইয়েতে পড়লাম, 5 ধারায় পড়লাম, ওখানে কি যে সময়ের এক্সপানশন পড়লাম, যে সময় বৃদ্ধি করা যাবে কোন কোন ক্ষেত্রে। আর এইখানে হচ্ছে সময় বাদ দেওয়া হবে। এখন সময় বৃদ্ধি হলেও সময় বাড়ে, সময় কমলেও মানে সময়গুলো বাদ দিলেও সময় বাড়ে। অর্থাৎ তামাদির যা মেয়াদ ছিল সেখান থেকে বাড়ে। আচ্ছা, এইটা ফলে জিনিসটাকে, এই এক্সক্লুশনকে বাড়া অর্থেই ধরে নেবেন। কিন্তু আইনের মধ্যে যেহেতু এক্সক্লুশন শব্দটা আছে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নিম্নের কোন ক্ষেত্রে সময়টি বাদ যাবে, তখন আপনি 12 থেকে 16 ধারার মধ্যে ব্যাপারটা খুঁজবেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিম্নের কোন ক্ষেত্রে সময়টা বর্ধিত করা যাবে, তখন আপনি 5 ধারায় খুঁজবেন। 5 ধারার টপিকের মধ্যে বোঝার চেষ্টা করবেন। এইটা খুব একটা মৌলিক পয়েন্ট, এই পয়েন্টটা মনে রেখেন। তো বলছে আইনানুগ কার্যধারায় মানে হচ্ছে মামলার প্রসিডিংস এর মধ্যে যেই পরিমাণ সময় গণনা থেকে বাদ দিতে হবে, মানে একটা লিগাল প্রসিডিংস চলছে তার মধ্যে কোন একটা সময় বাদ দেওয়া যাবে। কোন জিনিসটা বাদ দেওয়া যাবে, বলছে কোন মোকদ্দমা, আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে যেই দিন হতে উক্ত মেয়াদ গণনা করতে হবে সেই দিন বাদ দিতে হবে। In computing the period of limitation prescribed for any suit, appeal, or application, the day from which such period is to be reckoned shall be excluded. অর্থাৎ প্রথম যে দিনটা, সেই দিনটা বাদ যাবে। যেদিন থেকে আপনি সময় গণনা শুরু করবেন, মানে যেই দিনকার ঘটনা,
মানে যেই দিন থেকে তামাদির মেয়াদটা গুনতে হবে সেই প্রথম দিনটা বাদ যাবে প্রথমেই। মানে ধরেন যে আপনার মানে কোনো একটা দলিলে প্রতারণা হয়েছে, প্রতারণার ফলে কি হয়েছে যে আপনি জানতেন না অনেকদিন, কিন্তু আপনি জমির খাজনা দিতে গিয়ে জানলেন, সেটা জানলেন আজকে সকালবেলা। তো সকালবেলা 10টার সময় জানলেন, এই আজকে যে সারাটা দিন চলে যাবে, এই দিনটা গণনা থেকে বাদ যাবে, বাইরে থাকবে। আগামীকাল থেকে প্রথম দিন গণনা শুরু হবে। তার মানে ধরে নেওয়া যায় যে পরবর্তী দিনে রাত 12টা 1 মিনিট থেকে দিন গণনা শুরু হবে। এইভাবে করে সময়গুলো চলতে থাকবে। ফলে এইভাবে করে 3 বছর পরে প্রতারণার ক্ষেত্রে যেদিন থেকে আপনি প্রতারণার বিষয়টা অবগত হলেন, তারপরে 3 বছরের মধ্যে মামলাটা করতে হয়। ফলে 3 বছর গুনতে গেলে এই প্রথম দিনটা আপনাকে বাদ দিয়ে দিয়ে গুনতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় পয়েন্টে বলছে, দ্বিতীয় উপধারায় বলছে, কোন আপিলের অনুমতির দরখাস্ত অথবা রায় পুনরীক্ষণের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ। এবার কিন্তু কোনো এখানে কি কি দেখেন তো, এখানে বলছে মোকদ্দমার কথা বলছে, আপিল বলছে, দরখাস্তের জন্য বলছে, সুট, আপিল অর অ্যাপ্লিকেশন। আর এখানে হচ্ছে আপিলের অনুমতির দরখাস্ত অথবা রায় পুনরীক্ষণের জন্য দরখাস্ত। এখানে কিন্তু সুট শব্দটা নাই। বলছে নির্ধারিত তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে যেই রায় সম্পর্কে অভিযোগ করা হবে, যেই রায় সম্পর্কে অভিযোগ করা হচ্ছে, আপিল আমি কোনটা নিয়ে করছি? রায় হয়ে যাওয়ার পরেই তো করছি, তাই না? আপিলের জন্য অনুমতির যে দরখাস্ত, সেটাও তো রায় হয়ে যাওয়ার পরেই করছি। আবার কি রিভিউ যদি করতে চাই, সেটাও তো রায় হয়ে যাওয়ার পরেই আমি রিভিউ চাচ্ছি। ফলে এখানে সঙ্গত কারণেই সুটের প্রসঙ্গ আসে নাই, মোকদ্দমার কথা আসে নাই। অর্থাৎ মোকদ্দমা হয়ে গেছে ঠিকঠাক, বাট যদি এটা আপিল বা আপিলের অনুমতির দরখাস্ত অথবা রিভিউ হয়, অর্থাৎ রায় হওয়ার পরে পরে যে সমস্ত ক্ষেত্রে আমি মামলার প্রসিডিংস চালাইতে পারি, যেমন রিভিউ চালাইতে পারি, আপিল চালাতে পারি, আপিলের জন্য অনুমতির দরখাস্ত দিতে পারি, এগুলোর ক্ষেত্রে সেই কারণে বলছে যেই রায় সম্পর্কে অভিযোগ করা হবে তাহা যেই দিন ঘোষণা করা হয়েছে সেই দিনটা, এবং যেই ডিক্রি, দণ্ডাদেশ বা আদেশ সম্পর্কে আপিল করা হবে বা পুনরীক্ষণের প্রার্থনা করা হবে, তার নকল গ্রহণ করিতে যে সময় আবশ্যক সেটা বাদ দিতে হবে। In computing the period of limitation prescribed for an appeal, an application for leave to appeal, and an application for a review of judgment, the day on which the judgment complaint of was pronounced, যেদিন ঘোষিত হয়েছে, and the time requisite for obtaining a copy of the decree, ওটার ডিক্রিটার কপিটা সংগ্রহ করতে, অথবা সেন্টেন্স, দণ্ডাদেশের কপি সংগ্রহ করতে, or order appealed from or sought to be reviewed shall be excluded, বাদ যাবে। তাহলে রায় হয়ে যাওয়ার পর ঠিক ঠিক যেদিন রায় হলো সেই দিনটা বাদ যাবে, প্রথম কথা। রায় হয়ে যাওয়ার পরে আমি মামলার পরে যাই করি না কেন, সেটার ক্ষেত্রে আমার কি করণীয়? মামলার নকলটা তুলতে হবে। তাহলে মামলার নকল তোলার জন্য আমি দরখাস্ত জমা দিব পরের দিন। তো মামলার নকল তোলার জন্য যে দরখাস্তটা জমা দিলাম, সেখান থেকে যতদিন না পর্যন্ত কোর্ট আমাকে রায়ের নকলটা আমার হাতে না দিচ্ছে, সেই ততদিনও বাদ যাবে। প্রথমে রায়ের দিনটা বাদ যাবে, পরবর্তীতে রায়ের নকল তুলতে যে সময়টা ব্যয় হবে, এটা কোর্টের ডিউটি। আমি দরখাস্ত করলাম, কোর্ট কখন আমাকে দিবে সেটা তার ব্যাপার। 7 দিন পরেও দিতে পারে, 17 দিন পরেও দিতে পারে, 2 মাস পরেও দিতে পারে। তো এই সময়টা কি হবে? ওই গণনা থেকে এক্সক্লুডেড হবে, বাদ যাবে। সেকেন্ড পয়েন্টটাও দেখলাম, সুন্দর করে একেবারে পরিষ্কার ভাষায় বলেছে। 3, যেই ক্ষেত্রে ডিক্রি সম্পর্কে আপিল বা পুনরীক্ষণের প্রার্থনা করা হয়, সেই ক্ষেত্রে উক্ত ডিক্রি যেই রায়ের উপর প্রতিষ্ঠিত, সেই রায়ের নকল হইতে যে সময় লাগে তাহাও বাদ দিতে হবে। হয় এ ডিক্রি ইজ আপিলড, একটা ডিক্রি থেকে আপিল করা হলো, ফ্রম অর sought টু বি রিভিউড, অথবা রিভিউ করার জন্য যেটা প্রার্থনা করা হচ্ছে, দ্য টাইম রিকুইজিট ফর obtaining a copy of the judgment on which it is founded shall also be excluded, এটাও বাদ যাবে, একই কথাই। এবং এখানে কথাটা হচ্ছে ডিক্রি সম্পর্কে একেবারে মানে স্পষ্ট করে বলেছে, যেই ডিক্রি সম্পর্কে আপিল বা রিভিউ করবেন আপনি, সেইটার জন্য যে সময়টা দরকার সেটা বাদ যাবে। তাহলে 2-3 মিলেই অ্যাকচুয়ালি
ওই আপিল বা রিভিউ এর ক্ষেত্রে এটা বিবেচনা করতে হয়। 4 বলছে কোন রোয়েদাদ নাকচ করিবার দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে রোয়েদাদের নকল লইতে যে সময় লাগে তাহা বাদ দিতে হবে। ইন কম্পিউটিং দ্য পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইবড ফর অ্যান অ্যাপ্লিকেশন টু সেট অ্যাসাইড অ্যান অ্যাওয়ার্ড, দ্য টাইম রিকুইজিট ফর অবটেনিং এ কপি অফ দ্য অ্যাওয়ার্ড শ্যাল বি এক্সক্লুডেড। এইখানে 4টা ক্ষেত্র আমরা পাইলাম, যেই 4টা ক্ষেত্র দিয়ে 12 ধারায় বলছে যে এই সময়গুলো এইভাবে বাদ যাবে। এটা একটু মাথায় রাখবেন। আমি একটা কয়েল জ্বালিয়ে দিন। ধারা 13 এবং 14 13তে বলছে বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এলাকা থেকে বিবাদীর অনুপস্থিতকালীন সময় গণনা হইতে বাদ দিতে হবে। এক্সক্লুশন অফ টাইম অফ ডিফেন্ডেন্টস অ্যাবসেন্স ফ্রম বাংলাদেশ এন্ড সার্টেন আদার টেরিটরিজ। এক কথায় বলে দিয়েছে, ছোট্ট একটা লাইন বলছে, কোন মোকদ্দমা দায়েরের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে বাংলাদেশ বহির্ভূত এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রশাসিত এলাকা হইতে বিবাদীর অনুপস্থিত কাল বাদ দিতে হবে। এক্সক্লুশন অফ টাইম অফ ডিফেন্ডেন্টস অ্যাবসেন্স ফ্রম বাংলাদেশ এন্ড সার্টেন আদার টেরিটরিজ। অর্থাৎ কোন মোকদ্দমা দায়ের করার জন্য যেই নির্ধারিত তামাদির মেয়াদ আছে, সেই ক্ষেত্রে যদি বিবাদী বাংলাদেশের বাইরে থাকে, সেই বিবাদীর অনুপস্থিত কাল বাদ দিয়ে গণনা করতে হবে। চোদ্দতে বলেছে এখতিয়ারবিহীন আদালতের সদুদ্দেশ্যমূলক কার্যধারায় যেই সময় গণনা হইতে বাদ দিতে হবে। বলছে এক্সক্লুশন অফ টাইম অফ প্রসিডিংস বোনাফাইড ইন কোর্ট উইদাউট জুরিসডিকশন। বলছে কোন মোকদ্দমা দায়েরের জন্য নির্ধারিত তামাদের মেয়াদ গণনা করার সময় বাদী কোনো আদি অথবা আপিল আদালতে বিবাদীর বিরুদ্ধে যদি অন্য একটা দেওয়ানি কার্যক্রম যথাবিহিত যত্ন সহকারে চালাইতে থাকে, তবে সেই ক্ষেত্রে উক্ত মোকদ্দমা ও কার্যক্রমের কারণ যদি একই হয় এবং এখতিয়ারগত ত্রুটি বা অনুরূপ অন্য কোনো কারণে যেই আদালত শেষোক্ত কার্যক্রমের বিচার করিবার ক্ষমতা সম্পন্ন নয়, সেই আদালতে যদি সদ্বিশ্বাসে উহা দায়ের করা হয়ে থাকে, তবে শেষোক্ত কার্যক্রমে যেই সময় ব্যয়িত হয় প্রথমোক্ত মোকদ্দমার মেয়াদ গণনা থেকে তা বাদ যাবে। আচ্ছা, এইটা মূল কথাটা হচ্ছে যে এখতিয়ারবিহীন আদালতে যদি আপনি মোকদ্দমা করে ফেলেন, অর্থাৎ যে আদালতে আপনার মোকদ্দমা দায়ের করার কথা ছিল সেই আদালতে না করে আপনি অন্য একটা আদালতে ভুল করে করেছেন এবং সেটা অজ্ঞানতা বশত করেছেন, মানে আপনার সে বিষয়ে জ্ঞান ছিল না, আপনি একটা সদুদ্দেশ্যমূলক প্রসিডিংস আকারেই সেটা করেছেন, মানে আপনার কোনো অসততা বা কোনো মানে কি বলা চলে যে মানে আপনার কোনো ভুল ছিল না, আপনার জ্ঞান মতে আপনার জানা মতে কোনো ভুল ছিল না। এরকম যদি হয় তাহলে এই প্রথমোক্ত যেই কোর্টে যাওয়া হলো সেই কোর্টের টাইমটুকু বাদ দিয়েই গণনা করতে হবে। ধরে নিতে হবে যে উনি যথাযথ আদালতেই আপিলটা মানে মোকদ্দমাটা দায়ের করেছেন। In computing the period of limitation prescribed for any suit, the time during which the plaintiff has been prosecuting with due diligence another civil proceeding, whether in a court of first instance or in a court of appeal against the defendant, shall be excluded. Where the proceeding is founded upon the same cause of action and is prosecuted in good faith in a court which, from defect of jurisdiction or other cause of like nature, is unable to entertain it. অর্থাৎ তার জুরিসডিকশনের কারণে অথবা অন্য কোনো কারণে সেইটা এন্টারটেইন করতে আনেবল হয়েছে প্রথম যে কোর্টটা, সেই কোর্টে যেই সময়টা ব্যয়িত হয়েছে সেই সময়টা বাদ দেওয়া যাবে বা বাদ দিতে হবে। কোন দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদের মেয়াদ গণনা করিতে দরখাস্তকারী কোনো আদি বা আপিল এখতিয়ারে একই পক্ষের বিরুদ্ধে যদি অন্য একটা দেওয়ানি কার্যধারা যথাবিহিত যত্ন সহকারে চালাইতে থাকে এবং উহাতে একই প্রতিকার দাবি করা হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে এখতিয়ারগত ত্রুটি বা অনুরূপ অন্য কোনো কারণে সে আদালত শেষোক্ত কার্যধারার বিচার করার ক্ষমতা সম্পন্ন নয়, সেই আদালত সদ্বিশ্বাসে উক্ত কার্যধারা দায়ের করা হয়ে থাকলে শেষোক্ত কার্যধারায় যে সময় ব্যয়িত হবে উপরোক্ত দরখাস্তের মেয়াদের গণনা থেকে সেটা বাদ দিতে হবে। এখানে ব্যাখ্যা একে বলছে যে সময়ের জন্য পূর্ববর্তী মোকদ্দমা বা দরখাস্ত নিষ্পত্তির অপেক্ষায় ছিল তা বাদ দিতে
যে ওই মোকদ্দমা দরখাস্ত রুজু বা দাখিল করা হয়েছিল বা যেদিন উহাদের কার্যধারা শেষ হয়েছিল উভয় দিনই গণনা করতে হবে। অর্থাৎ পূর্ববর্তী মোকদ্দমা বা দরখাস্ত যেটা নিষ্পত্তির অপেক্ষায় ছিল সেটা বাদ দেওয়ার সময় দরখাস্ত রুজু বা দাখিল যেদিন করা হয়েছে এবং যেদিন ওটার কার্যধারা শেষ হয়েছিল উভয় দিনই গণনা করতে হবে। এই ক্ষেত্রে একটা শর্ত দিয়েছে, মানে এই ক্ষেত্রে কোনো দিন ওইখান থেকে বাদ যাবে না, ভুল আদালতে দায়ের করার দিন থেকে, এখতিয়ারবিহীন আদালতে দায়ের করার দিনের বাড়তি কোনো দিন মানে মামলা দায়ের করার দিনটা যে প্রথম দিনটা বাদ যাবে তারপরের দিন থেকে গণনা শুরু করতে হবে এরকম কোনো বিষয় নাই। আচ্ছা, অত্র ধারার উদ্দেশ্যে যে বাদী বা দরখাস্তকারী আপিলে বিরোধিতা করিতেছে সে কার্যধারা চালাইতেছে বলে পরিগণিত। ফর দ্য পারপাস অফ দিস সেকশন এ প্লেন্টিফ অর অ্যান অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রিং অ্যান আপিল শ্যাল বি ডিম টু বি প্রসিকিউটিং এ প্রসিডিং। এটা আমাকে দেখতে হবে, এটা আমি বলতে পারবো না এখন। 3, অত্র ধারার উদ্দেশ্যে ভ্রমাত্মক পক্ষভুক্তি বা মোকদ্দমার কারণভুক্তি এখতিয়ারগত ত্রুটির ন্যায় একই প্রকৃতির কারণ বলে পরিগণিত হইবে। ফর দ্য পারপাস অফ দিস সেকশন মিসজয়েন্ডার অফ পার্টিজ or causes of action shall be deemed to be cause of a like nature with defect of jurisdiction. যদি ভ্রমাত্মক ভাবে কোনো পক্ষভুক্তি হয় মানে মিসজয়েন্ডার হয় অথবা মোকদ্দমার কারণভুক্তির ক্ষেত্রে যদি এখতিয়ারগত ত্রুটি হয় তাহলে ওইটার মতো একই প্রকৃতির কারণ বলিয়া পরিগণিত হবে। অর্থাৎ ভ্রমাত্মক কোনো পক্ষভুক্তি অর্থাৎ মিসজয়েন্ডার অফ পার্টিজ যদি হয় অথবা কজ অফ অ্যাকশনের ক্ষেত্রেও যদি কোনো ভুলভাবে কজ অফ অ্যাকশন লিখিত হয় সেটা যদি চেঞ্জ করা হয় তাহলে সেটার ক্ষেত্রেও এই অংশটুকু বাদ যাবে। অর্থাৎ আপনি মানে যেই কজ অফ অ্যাকশনের উপর দাঁড়িয়ে মোকদ্দমাটা করেছেন, মোকদ্দমা করার পরপরই কজ অফ অ্যাকশনটার সংক্রান্তে কোনো যদি বদল আনতে হয় অথবা মিসজয়েন্ডার সংক্রান্ত যদি সংশোধনী আনতে হয় তাহলে সেই সময়টাও এখান থেকে বাদ যাবে। বিশেষ করে মিসজয়েন্ডার তো ধরেন আমরা মোকদ্দমার সময় সাধারণভাবে এটা কেন লিখেছে আমার জানা নাই, কিন্তু মিসজয়েন্ডারের ক্ষেত্রে আমরা একটা দরখাস্ত দিয়ে সেটা সেরে নিতে পারি। কিন্তু কজ অফ অ্যাকশন যদি পাল্টে যায় তাহলে তো মামলার তামাদির মেয়াদও পাল্টে যেতে পারে। কোনো মামলায় 3 বছর আছে, কোনো মামলায় 2 বছর আছে ধরেন। হ্যাঁ, তো এইটা কজ অফ অ্যাকশনের ক্ষেত্রেও ওই সময়টা বাদ দিয়ে গণনা করতে হবে যে কজ অফ অ্যাকশন বদলাইছে ফলে প্রতিকারটা বদলিয়েছে, ফলে নতুন প্রতিকারের ক্ষেত্রে তামাদির মেয়াদ হচ্ছে 2 বছর, কিন্তু আপনি আসছেন 2 বছরের পরে, কিন্তু তথাপি যদি ওই সময়টা বাদ দিয়ে ওইটা 2 বছরের মধ্যে থাকে তাহলে মোকদ্দমা দায়ের করতে কোনো বাধা নাই। এটাই বলেছে শেষ ব্যাখ্যাটাতে। আচ্ছা, তার মানে এইখানে মূল কথাটা হচ্ছে যে এখতিয়ারবিহীন আদালতে সদুদ্দেশ্যমূলক কার্যধারায় যেই সময় গণনা থেকে বাদ দিতে হবে, অর্থাৎ এখতিয়ারবিহীন আদালতে গেলে ওই সময়টা আমরা সহজে বাদ দিতে পারছি, এই হচ্ছে মূল ইনফরমেশন। এটা মনে রাখলেই চলে এবং এটা 14 ধারার তথ্য এবং 14 ধারার তথ্যটা থেকে এমসিকিউ প্রশ্ন আসে যে এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করতে হলে সেই সময়টা বাদ যাবে কি যাবে না বা এটা সম্পর্কে কোন ধারায় বলা আছে ইত্যাদি। আচ্ছা, পনেরোতে বলছে কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে, এক্সক্লুশন অফ টাইম ডিউরিং হুইচ প্রসিডিংস আর সাসপেন্ডেড। বলছে যেই মোকদ্দমা বা ডিক্রি জারির দরখাস্ত, যেই মোকদ্দমা বা ডিক্রি জারির দরখাস্ত দায়ের বা জারি কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত রাখা হয়েছে তাহার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময় যতদিন উহা নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল, যেই দিন উহা প্রদত্ত হয়েছিল এবং যেই দিন উহা প্রত্যাহার করা হয়েছিল সেইটুকু বাদ দিতে হবে। আবার দেখেন লাইনটা, যেই মোকদ্দমা বা ডিক্রি জারির দরখাস্ত, মোকদ্দমা বা ডিক্রি জারির দরখাস্ত করার ক্ষেত্রে দায়ের করা হোক বা জারি করার হোক এইটার কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা যেটা সেটা যদি স্থগিত রাখা হয় কোনো কারণে, কোনো মোকদ্দমা স্থগিত থাকতে পারে, কোনো ডিক্রি জারির দরখাস্ত দায়ের করার বিষয়েও স্থগিত আদেশ থাকতে পারে বা নিষেধাজ্ঞা থাকতে পারে, তার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময় যতদিন উহা নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল, যেদিন উহা প্রদত্ত হয়েছিল এবং যেই দিন উহা প্রত্যাহার করা হয়েছিল সেই অংশটুকু পুরোটা বাদ যাবে। দুইয়ে বলছে যেই মোকদ্দমার জন্য
বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের বিধান অনুসারে নোটিশ দেওয়া হয়েছে, তাহার জন্য নির্ধারিত মেয়াদ গণনায় নোটিশের কাল বাদ দিতে হবে। অর্থাৎ কোনো নোটিশ দেওয়া যদি প্রয়োজনীয় হয় কোনো বিষয় সংক্রান্তে, কোনো একটা মোকদ্দমার প্রয়োজনে বা কোনো দরখাস্তের প্রয়োজনে, তাহলে ওই সময়টুকু নোটিশের মানে ওই সময়টুকু গণনার কাল থেকে বাদ দিয়ে গুনতে হবে। 16তে বলেছে ডিক্রি জারির বিক্রয় রদ করার কার্যধারা মুলতবি থাকাকালীন বাদ দিতে হবে। এক্সক্লুশন অফ টাইম ডিউরিং হুইচ প্রসিডিং টু সেট অ্যাসাইড এক্সিকিউশন সেল আর পেন্ডিং। ডিক্রি জারির নিলামে খরিদা সম্পত্তি দখল পাওয়ার জন্য নিলাম খরিদ্দার কর্তৃক মোকদ্দমা দায়ের করার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময় নিলাম রদের জন্য দায়েরকৃত কার্যধারা যতদিন চলেছে তাহা উক্ত মেয়াদ গণনা থেকে বাদ যাবে। অর্থাৎ ডিক্রি জারির ক্ষেত্রে যখন নিলামে সম্পত্তি খরিদ করার প্রসঙ্গ আসে, সেই নিলাম খরিদ্দার কর্তৃক মোকদ্দমা যদি দায়ের করার প্রয়োজন পড়ে, তখন ওইটা নিলাম রদের জন্য দায়েরকৃত কার্যধারা যতদিন চলেছে, মানে নিলামটা রদ করার জন্য কেউ আবেদন করেছে, ওই সময়টুকু বাদ যাবে নিলাম খরিদ্দার কর্তৃক যদি কোনো মোকদ্দমা দায়ের করা হয়। তো এইটুকুর মধ্যে 12 থেকে 16 সবই হচ্ছে এক্সক্লুশন অফ টাইম, এবং এইটার একটা চার্ট আমাদের বইয়ে থাকছে, ওইটা আপনাদের জন্য যথেষ্ট বিবেচনা হবে, এবং ওইটা দেখে আপনাদেরকে জিনিসগুলো কম বেশি মুখস্থ রাখতে হবে 12 থেকে 16 ধারার মধ্যে যে সমস্ত তথ্যগুলো আছে। আচ্ছা, আচ্ছা 17 ধারায় 3টা বিষয় আলোচনা করা হয়েছে, আমরা একটু দেখি সরাসরি। আচ্ছা, এখানে এমনি সাধারণ আলোচনাটা দেখি। বলছে মোকদ্দমা করার অধিকার লাভের পূর্বে মৃত্যুর ফলাফল, এটা হচ্ছে শিরোনাম 17 ধারায়। এখানে 3টা বিষয় আলোচনা করা হয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে কোনো ব্যক্তি যদি বেঁচে থাকে, তিনি যদি বেঁচে থাকলে যদি মোকদ্দমা করার অধিকারী হতেন, কিন্তু তার সেই অধিকার প্রতিষ্ঠার পূর্বেই তিনি মারা গেছেন, যদি এমন হয়, তবে তার আইনগত প্রতিনিধি আইনগত পদক্ষেপ নেবার যোগ্য হলে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তার আইনগত প্রতিনিধি যখন কিনা আইনগত পদক্ষেপ নেবার যোগ্য হবেন, তখন তামাদির মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ কোনো একজন লোকের কোনো একটা বিষয়ে মোকদ্দমা করার অধিকার রয়েছে, এই অবস্থায় এরকম ভাবে 1 মাস ধরে চলমান ছিল, তারপরে তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে তার যিনি আইনগত প্রতিনিধি, আইনগত প্রতিনিধির আইনগত পদক্ষেপ নেওয়ার যদি যোগ্য হয়, তখন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আইনগত পদক্ষেপ নেবার যোগ্যতা তিনি এমন ভাবে হারাইতে পারেন, হতে পারে যে তিনি নাবালক ছিলেন, হতে পারে যে তিনি বিকৃত মস্তিষ্ক ছিলেন, যেটা আমরা আসলে 6, 7, 8, 9 পড়বো আইনগত অক্ষমতার ক্ষেত্রে আমরা জানবো। সেই কথাটারই আরেকটা ইকো এখানে করেছে, যে মোকদ্দমা যার দায়ের করার অধিকার আছে, এখানে মৃত্যুর বিষয়টা আনছে, যে উনি মারা গেছেন, সেক্ষেত্রে তার আইনগত প্রতিনিধি মোকদ্দমা করার ক্ষেত্রে কি পদ্ধতিতে মোকদ্দমা করবেন সেই বিষয়টা বলেছে, যে তার আইনগত পদক্ষেপ নেবার যোগ্য হলে তখন তো আমাদের মেয়াদ গণনা শুরু হবে, তার আগে শুরু হবে না। দ্বিতীয়ত, ওই কথাটাকে উল্টায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি বেঁচে থাকলে অন্য কোনো ব্যক্তি যদি তার বিরুদ্ধে মোকদ্দমা করতে পারত, তার মৃত্যুর পরে তার আইনগত প্রতিনিধির বিরুদ্ধে, যদি সেই আইনগত প্রতিনিধি যেদিন থেকে যোগ্য হবেন সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ বিবাদীর যোগ্যতারও ব্যাপার এখানে ইনক্লুডেড হচ্ছে। বলছে যে ওটা রয় ওকার, তো বিবাদী মারা গেছেন কিন্তু বিবাদীর আইনগত প্রতিনিধি বেঁচে আছেন, ফলে বিবাদীর আইনগত প্রতিনিধির বিরুদ্ধে তিনি মোকদ্দমাটা করতে পারবেন। এখন সেই বিবাদীর আইনগত প্রতিনিধির বিরুদ্ধে মোকদ্দমা করতে গেলে আমরা কি পাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যখন আইনগত প্রতিনিধি তিনি যখন যোগ্য না হচ্ছেন, বা তিনি যখন থেকে যোগ্য হতে থাকবেন বা যখন থেকে যোগ্য হবেন বিবাদী, তখন থেকেই
এই মেয়াদটা গণনা শুরু করা যাবে। তাহলে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট মানে জাস্ট বাদীর ক্ষেত্রে একটা, বিবাদীর ক্ষেত্রে একটা। তৃতীয়ত বলছে অগ্রক্রয় অধিকারের মোকদ্দমা বা স্থাবর সম্পত্তির দখল লাভের মোকদ্দমার ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে না। আচ্ছা, ওকে, ডান, থাকুক, এটা এখানে থাকুক। তো অগ্রক্রয় অধিকারের মোকদ্দমা বা স্থাবর সম্পত্তির দখল লাভের মোকদ্দমার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। মৃত্যুর ফলাফলটার ক্ষেত্রে শিরোনামটা হচ্ছে মোকদ্দমা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল, ইফেক্ট অফ ডেথ বিফোর রাইট টু সু অ্যাক্রুজ। বলছে যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি জীবিত থাকলে একটা মোকদ্দমা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী হইতো, কিন্তু সেই ব্যক্তি উক্ত অধিকার সৃষ্টি হবার পূর্বেই মৃত্যুবরণ করেন, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির আইনানুগ প্রতিনিধি উক্ত মোকদ্দমা দায়ের বা দরখাস্ত দাখিল করার যোগ্যতা সম্পন্ন হবার সময় হইতে তামাদির মেয়াদ গণনা করা যাইবে। 2, যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি জীবিত থাকলে তার বিরুদ্ধে কেউ একটা মোকদ্দমা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকার লাভ করত, কিন্তু সেই ব্যক্তি উক্ত অধিকার সৃষ্টি হবার পূর্বেই মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে যখন মৃত ব্যক্তির এইরূপ কোনো আইনানুগ প্রতিনিধি থাকবে যার বিরুদ্ধে বাদী মোকদ্দমা দায়ের বা দরখাস্ত দাখিল করতে পারবে, তখন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে বিবাদীর ক্ষেত্রে। তিনি বলছে সম্পত্তি প্রয়োগে অগ্রাধিকার প্রয়োগের মোকদ্দমা অথবা স্থাবর সম্পত্তি সম্পর্কিত দখল বা বংশগত কোনো পদ লাভ সম্পর্কিত মোকদ্দমার ক্ষেত্রে উপরোক্ত 1 ও 2 উপধারার কোনো কিছুই প্রযোজ্য নহে। Nothing in this subsection 1 and 2 applied to suits to enforce rights of preemption or to suits for the possession of immovable property or of an hereditary office। অর্থাৎ বংশগত কোনো পদ লাভ সম্পর্কিত বিষয় অথবা স্থাবর সম্পর্কিত কোনো দখল সংক্রান্তে অথবা যে ক্ষেত্রে প্রিএমশনের অধিকার প্রয়োগ করা যায়, অর্থাৎ অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করা যায়, এইরকম ক্ষেত্রে 1 এবং 2 নম্বর পয়েন্টটা কার্যকর হবে না। ধারা 18 হচ্ছে প্রতারণার ফলাফল, ইফেক্ট অফ ফ্রড। প্রতারণার ক্ষেত্রে তামাদির ফলাফল এক্সাক্ট মানে মূলত সেটা বলতে চেয়েছে। বলেছে যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি একটা মোকদ্দমা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী হয়, কিন্তু প্রতারণার মাধ্যমে তাহাকে সেই অধিকারের বিষয় অথবা যেই সত্ত্বের উপর উক্ত অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যেই দলিল প্রয়োজনীয় তাহা প্রতারণা করে তার নিকট হইতে গোপন রাখা হয়েছে, সেই সকল ক্ষেত্রে প্রতারণার জন্য দোষী ব্যক্তির বা তাহার সহযোগীর বিরুদ্ধে খ নম্বর যেই ব্যক্তি সরল বিশ্বাস এবং মূল্যের বিনিময়ে ভিন্ন অন্য কোন প্রকারের দোষী ব্যক্তির মাধ্যমে সত্য দাবি করে তাহার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেই দিন প্রতারণার কথা জানতে পারলেন সেই দিন থেকে, অথবা দলিল গোপন করা হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেদিন দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয় বা অপরপক্ষকে বা উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারে, সেই দিন হইতে মোকদ্দমা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে। এখানে এটাই বলেছে যে যখন কোনো প্রতারণামূলক বিষয় ঘটে, কোনো একটা দলিল যদি জাল করে অন্য কেউ নিয়ে যায় এবং আপনি সেটা জানলেনই না, এখন প্রতারণার ক্ষেত্রে আমাদের মেয়াদ হলো 3 বছর। তখন কি হলো যে সে এটা 3 বছর দলিলটা গোপন রাখে, ও ভাবতেছে যে 3 বছর পরে তো আমাদের মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু যিনি ভিকটিম বা যিনি এটার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি জানেনই না যে তার দলিলটা প্রতারণা করে অন্যভাবে লিখিত হয়েছে। যখন তিনি এটা জানেন না তখন অবশ্যই তার ক্ষেত্রে কোনো তামাদির মেয়াদ গণনা শুরুই হবে না। যেদিন থেকে তিনি জানবেন সেদিন থেকে গণনা শুরু হবে। ফলে যেই বিবাদী মানে তার ক্ষতি করার জন্য এরকম একটা প্রতারণামূলক পন্থার আশ্রয় নিয়েছে বা দলিলটা গোপন রেখেছে, লুকিয়ে রেখেছে, তার সামনে উপস্থাপন করেনি, বা তিনি যদি মনে করেন যে তিনি দীর্ঘকাল এটা গোপন রাখবেন তাতে তামাদের মেয়াদ শেষ হয়ে যাবে, তাতে কোনো লাভ নাই, কারণ তিনি যেদিন জানবেন সেদিন থেকে তামাদের গণনা শুরু হবে, সেদিন থেকে পরবর্তী 3 বছরের মধ্যে তিনি মামলা করতে পারবেন। ফলে প্রতারণার শিকার হওয়া কোনো ব্যক্তির বিরুদ্ধে
মানে ব্যক্তির পক্ষে এই 18 ধারাটা বলছে, প্রতারণার ফলাফল বলছে যে তিনি যেদিন থেকে জানবেন তার সাথে এই বিষয়ে প্রতারণা করা হয়েছে, সেদিন থেকে সেইটার কজ অফ অ্যাকশন শুরু হবে, বা সেদিন থেকে মূলত তামাদির গণনাটা শুরু হবে। 19 নম্বর ধারায় বলেছে যে তামাদির ক্ষেত্রে লিখিতভাবে স্বীকারোক্তির আইনগত ফলাফল সম্পর্কে আলোচনা করা আছে। এটার একটা ছোট উদাহরণ দেওয়া আছে। বলা হচ্ছে যে আপনার কাছ থেকে একটা হ্যান্ড নোটের মাধ্যমে 2016 সালের জানুয়ারি মাসের 20 তারিখে 50,000 টাকা কেউ ঋণ নিয়েছে। মিস্টার রহিম, তামাদি আইনের 57 অনুচ্ছেদ মতে টাকাটি যখন ঋণ নেওয়া হয়েছিল তখন থেকে 3 বছরের মধ্যে, অর্থাৎ 2019 সালের 20 জানুয়ারির মধ্যে ঋণ পরিশোধের জন্য মোকদ্দমা দায়ের করতে হবে। কিন্তু তার আগেই 2017 সালের 13 অক্টোবর, মানে মোটামুটি 1.5 বছর পর, রহিম সাক্ষীদের সামনে লিখিতভাবে ঋণ গ্রহণের কথা অর্থাৎ দায় স্বীকার করে। এখন আমাদের আলোচ্য 19 ধারাতে বলা হয়েছে যেদিন রহিম লিখিতভাবে দায় স্বীকার করলো সেদিন থেকে নতুন করে আবার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। 19 ধারার শিরোনামটা হচ্ছে লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল, ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। বলছে যেই ক্ষেত্রে কোনো সম্পত্তি বা অধিকার সম্পর্কে মোকদ্দমা দায়ের বা দরখাস্ত দাখিল করার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বেই যেই পক্ষের নিকট থেকে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হচ্ছে সেই পক্ষ স্বয়ং অথবা যার মাধ্যমে তিনি উক্ত সম্পত্তির সত্ত্ব বা দায়প্রাপ্ত হয়েছেন সেই ব্যক্তি লিখিত স্বাক্ষরিতভাবে উক্ত সম্পত্তি বা অধিকার সম্পর্কে দায় স্বীকার করেন, সেই ক্ষেত্রে উক্তরূপ স্বীকৃতি স্বাক্ষরিত বা হইবার সময় হতে নতুন করিয়া তামাদির মেয়াদ গণনা শুরু হবে। উক্ত লিখিত স্বীকৃতিতে কোনো তারিখ না থাকলে উহা স্বাক্ষর করার সময় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে, কিন্তু 1872 সালে সাক্ষ্য আইনের বিধান সাপেক্ষে উহার বিষয়বস্তু সম্পর্কে কোনো মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। এটা আবার বলে দিচ্ছে। এমনি ওটা যেহেতু দালিলিক বিষয়, লিখিত বিষয়, ফলে লিখিত বিষয় নিয়ে তো সাধারণভাবে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না। হ্যাঁ, আমরা সাক্ষ্য আইনে কিছুদিন আগে পড়লাম, কিছু ব্যতিক্রম ছাড়া বা কিছু বিশেষ বিশেষ কন্ডিশন ছাড়া। তো বলছে যে যদি ওখানে কোনো তারিখ দেওয়া না থাকে তাহলে তারিখের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়ে সাক্ষ্য প্রদানের সুযোগ আছে, ওই বিষয়ে কোনো বাধা নাই। কেউ সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারে যেটা অমুক তারিখে বলা হয়েছিল, সেটা নিরিখে সে তামাদির মেয়াদ নির্ধারিত করতে পারে। এখানে 3টা ব্যাখ্যা আছে। প্রথমত 2 আর 3-এ বলছে যে 19 ধারার উদ্দেশ্য সাধনকল্পে স্বাক্ষরিত বলতে এইটাই বোঝাবে যে ওই ব্যক্তি স্বয়ং স্বাক্ষর করেছে অথবা তার ক্ষমতা প্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত হয়েছে, তার এজেন্ট কর্তৃক স্বাক্ষরিত হইতে পারে, হ্যাঁ, তার অথরাইজড কর্মচারী কর্তৃক স্বাক্ষরিত হইতে পারে। ব্যাখ্যা 3-এ বলছে 19 ধারার উদ্দেশ্য সাধনকল্পে কোনো ডিক্রি জারি বা আদেশ কার্যকর করার যে দরখাস্ত একটা অধিকার সম্পর্কিত দরখাস্ত বলে সেটা গণ্য হবে। আর 19-এর ব্যাখ্যার 1 ধারায় বলছে যে এটা সাধনকল্পে স্বীকৃতি যথেষ্ট হইতে পারে, যদিও অ্যাডমিশন যথেষ্ট হইতে পারে, যদিও সম্পত্তি বা অধিকারের সঠিক প্রকৃতি সম্পর্কে উহাতে সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই, অথবা যদি উহাতে বলা হয় যে টাকা পরিশোধ, পণ্য অর্পণ, চুক্তি পালন বা কিছু ভোগ দখলের সময় এখনো আসে নাই, অথবা যদি সংশ্লিষ্ট স্বীকৃতির সাথে টাকা পরিশোধ করতে, পণ্য অর্পণ করতে, চুক্তি সম্পাদন করিতে বা কিছু ভোগ দখল করার অনুমতি দিতে অস্বীকৃতিও জ্ঞাপন করা হয়, অথবা যদি উহার সহিত শোধবাদের কোনো দাবি উপস্থাপন করা হয়, অথবা যদি উহার সংশ্লিষ্ট সম্পত্তি বা অধিকারের সত্ত্ববান ব্যক্তি ভিন্ন অপর কোনো ব্যক্তির উদ্দেশ্যে লিখিত হয়। মানে এইটা স্বীকৃতিটা যেভাবেই হোক, স্বীকৃতিতে যদি প্রয়োজনীয় অ্যামাউন্টের উল্লেখ না থাকে বা এক্সাক্ট ঘটনার উল্লেখ না থাকে, তথাপি এটা স্বীকৃতি বলে গণ্য হবে, বা ওইটা লিখিতভাবে প্রাপ্তি স্বীকার বা লিখিতভাবে একটা বক্তব্যের মানে একটা লিখিতভাবে একটা স্বীকৃতির ফলাফল হিসেবে সেটাকে গণ্য করতে হবে আর কি। তো 19 ধারার তাহলে মূল বক্তব্যটা হচ্ছে যে কোনো একটা ঋণ নেওয়া হয়েছে, যেই ঋণটা সম্পর্কে যখন দায়টা স্বীকার করা হলো তখন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। এখন মামলার কজ অফ অ্যাকশন জেনারেলি কখন উপস্থিত হয়? যখন কোনো কিছু অস্বীকার করা হয়। মানে কেউ বলল যে তুমি ওই জমিটার মালিক, তো হ্যাঁ এটা আমি স্বীকার করে নিলাম,
তো এইটা যখনই সে অস্বীকার করলো যে না তুমি ওই জমিটার মালিক না, ওই জমির আসল মালিক আমি, এবং ওটা আমি কদিন পরে দখলে নিব বা ইত্যাদি ইত্যাদি, তখনই তো একটা অস্বীকার বা অস্বীকৃতি আমরা পেলাম, যে অস্বীকৃতির উপর ভিত্তি করে আসলে কজ অফ অ্যাকশনটা আসবে বা আসলো। ফলে লিখিত প্রাপ্তি স্বীকারের ক্ষেত্রে যখন কিনা লিখিত প্রাপ্তি স্বীকার হবে, মানে কোনো একটা বিষয়ে সেটা অস্বীকারও হইতে পারে, সেটার প্রাপ্তি স্বীকার সংক্রান্তও হইতে পারে। তো সেই ক্ষেত্রে লিখিত কোনো স্বীকৃতি, কোনো অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে লিখিত প্রাপ্তি স্বীকার পত্রের পরে তামাদির মেয়াদটা গণনা শুরু করতে হবে। 19 ধারার এই মূল সারমর্ম। অর্থাৎ যার নিকট সম্পত্তি বা অধিকার দাবি করা হয় সে তামাদি মেয়াদ শেষ হবার পূর্বে যদি লিখিতভাবে দায় স্বীকার করে নেয়, তাহলে উক্ত দায় স্বীকার করার স্বাক্ষরিত হবার দিন থেকে নতুন করে তামাদির মেয়াদ গুনতে শুরু করতে হবে। অর্থাৎ উনি মৌখিকভাবে বলছেন কিন্তু পরে লিখিতভাবে দায় স্বীকার করলেন, ফলে লিখিতভাবে, ফলে বাদীর দিক থেকে এটা তামাদির মেয়াদ গণনাটা আরো অধিক সময়কাল পাবেন। কারণ লিখিতভাবে দায় স্বীকার করে নিলেন মানে কিন্তু ঘটনাটা খানিকটা এরকম যে তোমার কোর্টে যাওয়ার দরকার নাই, আমি তো লিখিত ভাবে দিচ্ছি। তো যেদিন থেকে লিখিত ভাবে দিলেন সেদিন থেকে নতুন করে আমাদের গণনাটা শুরু হবে। এখানে কিছু বেসিক কন্ডিশন আছে, এগুলো দেখে নেবেন। এইটা হচ্ছে ইফেক্ট অফ পেমেন্ট অন অ্যাকাউন্ট অফ ডেপ্ট অ্যাজ অফ ইন্টারেস্ট অন লিগ্যাসি, উত্তর দায় সংক্রান্ত ঋণ পরিশোধের অথবা সুদ প্রদানের ফলাফল। বলা হচ্ছে যে দেনাদার নিজে বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি আংশিক দেনা বা দায়ের সুদ পরিশোধ করে, তবে সেক্ষেত্রে ওই আংশিক দেনা বা দায়ের সুদ পরিশোধের তারিখ থেকে নতুন করে আবার তামাদির মেয়াদ গণনা শুরু করতে হবে। মানে আপনার কাছে আমি 3 লাখ টাকা পাইতাম, তো এইটা দিতে আপনি প্রথমে অস্বীকার করলেন, যেদিন অস্বীকার করলেন সেই দিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে, তাই না? তাহলে আমার কোর্টে যাওয়ার প্রয়োজনীয় কন্ডিশন তৈরি হলো। এখন কোর্টে যাওয়ার কন্ডিশন তৈরি হতে হতে আমি নিশ্চয়ই আরো সালিশ টালিশ করবো, কোর্টে যেতে চাইবো না। তো সালিশ টালিশ করে বা এলাকার ময় মুরব্বীদের সাথে বৈশা ওইটা বিষয়ে একটা সমাধান হলো যে ঠিক আছে, ও এই মাসে 50,000 টাকা দিবে, 2 মাস পরে আবার 50,000 টাকা দিবে, 5 মাস পরে আবার 1 লাখ টাকা দিবে ইত্যাদি। তো প্রথম যখন সে 50,000 টাকা দিল তখনও কিন্তু আপনার ডেপ্ট আছে। তখন ওই যে 50,000 টাকা যেই তারিখে দিল সেই তারিখ থেকে আবার নতুন করে আমাদের মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ আপনি মামলা করার জন্য আরো বেশি সময় অব্যাহত ভাবে পাবেন। অর্থাৎ আংশিক দেনা বা দায়ের সুদ পরিশোধ করা হয়, সেই ক্ষেত্রে ওই আংশিক দেনা বা দায়ের সুদ পরিশোধের তারিখ থেকে নতুন করে আমাদের মেয়াদ গণনা শুরু করতে হয়। এটা আর পড়ার দরকার নেই, আপনার পড়ে নিন। অক্ষম ব্যক্তির প্রতিনিধি সম্পর্কে 21 ধারায় বলছে বলছে যে অত্র আইনের 19 এবং 20 ধারায়, মানে আমরা যে দুটো ধারা পড়ে আসলাম ওইখানে তাহার পক্ষে যথাবিহিত রূপে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, দ্য এক্সপ্রেশন এজেন্ট ডিউলি অথরাইজড ইন হিজ বিহাফ, এইটা বলতে কি বুঝবে, এইটার সংজ্ঞাটা আবার দেওয়া আছে 21 ধারায়। 19 এবং 20 ধারায় যে শব্দটা বলেছে যে কারো পক্ষে যথাবিহিত রূপে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, ওটা ইংরেজি অংশটা দেখলে বা বাংলা অংশটা আরো ভালো, বাংলা বই থেকে দেখলে তাহার পক্ষে যথাবিহিত রূপে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে অপারগত অপারগতাগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে তার আইনসম্মত অভিভাবক কমিটি বা ম্যানেজারকে অথবা অনুরূপ অভিভাবক কমিটি বা ম্যানেজার কর্তৃক স্বীকৃতি স্বাক্ষর করিবার বা অর্থ প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বোঝাবে। কাদের কাদের বোঝাবে সেইটার একটা বলেছে যে তার আইনসম্মত অভিভাবক হইতে পারে যে ব্যক্তি অপারগতাগ্রস্ত, তার কমিটি হইতে পারে বা কোনো ম্যানেজার হইতে পারে, অথবা অনুরূপ কোনো অভিভাবক হইতে পারে, কমিটি বা ম্যানেজার কর্তৃক স্বীকৃত স্বাক্ষর করিবার বা অর্থ প্রদান করিবার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বোঝাইতে পারে। এরকম যৌথ চুক্তিকারী প্রভৃতির একজন কর্তৃক স্বীকৃতি বা অর্থ প্রদানের ক্ষেত্রে বলছে উপরোক্ত ধারাগুলির কোনো বিধান বলে যৌথ চুক্তিকারী বা অংশীদার বা নির্বাহক বা বন্ধক গ্রহীতাদের মধ্যে কোনো একজনের বা একাধিক জনের অথবা তাদের একজনের বা একাধিক জনের প্রতিনিধির স্বাক্ষরিত কোনো লিখিত স্বাক্ষরির ফলে বা অর্থ প্রদানের ফলে অপরজনকে কোনো দেনার জন্য দায়ী করা যাবে না। এবং উপরোক্ত ধারার উদ্দেশ্য সাধনকল্পে এখানে আরো
বিশেষ করে হিন্দু আইন রিলেটেড দুটো কন্ডিশন এখানে বলা হয়েছে, যেটা এখানে প্রযোজ্য হয়। 21 ধারার মূল কথাটা হচ্ছে যে অক্ষম ব্যক্তির প্রতিনিধির শিরোনাম এজেন্ট অফ পার্সনস আন্ডার ডিসএবিলিটি, এবং সেই ডিসএবিলিটি গ্রস্ত ব্যক্তিদের 19 এবং 20 ধারায় তাদের প্রতিনিধিদের যে কথা বলা হয়েছে সেটাকে সংজ্ঞায়িত করেছে। তাদের পক্ষে কোনো অভিভাবক অথবা কোনো ম্যানেজার অথবা কমিটি অথবা দায়িত্বপ্রাপ্ত অন্য কোনো অথরাইজড কেউ তারা সেই কাজটা করতে পারেন বা চালাতে পারেন। আমাদের আইনের 22 ধারা খুব বিখ্যাত এবং একটা পপুলার ধারা, বলছে নতুন বাদী বা বিবাদীকে কারো স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করার অধিকার। বলছে ইফেক্ট অফ সাবস্টিটিউটিং অর এডিং নিউ প্লেন্টিফ ফর ডিফেন্ডেন্ট, নতুন বাদী বা বিবাদী যুক্ত করার প্রয়োজন হতে পারে, আবার নতুন বাদী বা বিবাদী কি হতে পারে, স্থলাভিষিক্ত হতে পারে। বলছে যেই ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করার পর নতুন কোনো বাদী বা বিবাদীকে কারো স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করা হয়, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যেই তারিখে অনুরূপ পক্ষভুক্ত হয়েছে তার জন্য মোকদ্দমাটি সেই তারিখে দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। তার জন্য যিনি তখন বা পরে যুক্ত হলেন, স্থলাভিষিক্ত হলেন, এটার এই যে মানে বাদী বা বিবাদীকে স্থলাভিষিক্ত করার বা পক্ষভুক্ত করার সংক্রান্তি প্রশ্ন আসে 22 ধারায়। দুইয়ে বলছে যেই ক্ষেত্রে মোকদ্দমা মুলতবি থাকাকালে সত্য অর্পণ বা কোনো সত্য হস্তান্তরের কারণে কাউকে পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত করা হয়, অথবা যেই ক্ষেত্রে বিবাদী বাদীকে বাদীকে বিবাদী বা বিবাদীকে বাদীতে রূপান্তরিত করা হয়, সেই ক্ষেত্রে এক উপধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না। বাদী যদি বিবাদী হয়ে যায়, বিবাদী যদি বাদী হয়, সেক্ষেত্রে একে এক উপধারার কোনো কিছু মানে প্রযোজ্য হবে না। মানে নতুন ভাবে যুক্ত হওয়ার ক্ষেত্রে যেই সুবিধাটা ছিল যে তার ক্ষেত্রে তামাদির মেয়াদটা তখন থেকে শুরু হচ্ছে এরকম একটা কিছু, সেইটা যখন বাদী বিবাদীতে রূপান্তরিত হচ্ছে অথবা বিবাদী বাদীতে রূপান্তরিত হচ্ছে, অথবা মুলতবি থাকাকালে সত্য অর্পণ বা কোনো সত্য হস্তান্তরের কারণে কাউকে যদি পক্ষভুক্ত করা হয়, তখন এক উপধারাটা প্রযোজ্য হচ্ছে না। তাহলে স্থলাভিষিক্তের ব্যাপারটা হচ্ছে 22 ধারায় রয়েছে। 23 ধারায় বলছে অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করা, কন্টিনিউইং ব্রিচেস এন্ড রংস। বলছে যেই ক্ষেত্রে অবিরাম চুক্তি ভঙ্গ করা হয় এবং যেই ক্ষেত্রে অবিরাম চুক্তি নিরপেক্ষভাবে অন্যায় করা হয়, মানে নিরন্তর ভাবে অন্যায় করা হয়, দেখি এটা ইংরেজিটা কি আছে, সেই ক্ষেত্রে চুক্তিভঙ্গ বা অন্যায় চলাকালীন সময়ের প্রতি মুহূর্তেই নতুন করে তা আমাদের মেয়াদ অতিবাহিত হতে শুরু করে। ইন দ্য কেস অফ এ কন্টিনিউইং ব্রিচ অফ কন্ট্রাক্ট and in the case of continuing wrong independent of contract, a fresh period of limitation begins to run at every moment of the time during which the breach of the wrong as the case may be continuous। মানে অবিরাম চুক্তি ভঙ্গ হচ্ছে, মানে আপনার একটা আম বাগানে আম গাছ পরবর্তী 2 বছরের মধ্যে কাটার কথা ছিল না, আপনি যার কাছ থেকে লিজ নিচ্ছেন, তিনি প্রতিদিন একটা করে গাছ কাটছেন। তো প্রতিদিন গাছ কাটছেন, প্রতিদিনই তিনি অবিরাম ভাবে চুক্তি ভঙ্গ করছেন। তো অবিরাম চুক্তি ভঙ্গের ক্ষেত্রে তিনি প্রতিদিন বা যখন যে সময় তিনি মানে এই মানে কন্ট্রাক্টটাকে ভেঙে ফেলছেন অথবা কোনো রং কাজ করছেন যেটা কিনা মামলার কারণ উদ্ভব করছে, এরকম ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা শুরু হবে না, বা গণনা শুরু হবে তখন থেকে তিনি সর্বশেষ যখন গাছটা কাটছেন এই উদাহরণের ক্ষেত্রে। অর্থাৎ অবিরাম চুক্তি ভঙ্গের ফলে প্রতি মুহূর্তেই নতুন করিয়া তামাদির মেয়াদ শুরু হয়, অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করা। 24 বলছে বিশেষ ক্ষতির কারণ না হলে যেই কাজের জন্য মোকদ্দমা করা যায় না তার জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা। যেই কাজের দ্বারা বাস্তবিক পক্ষে কোনো নির্দিষ্ট ক্ষতি সাধিত না হলে কোনো মোকদ্দমার কারণ উদ্ভূত হয় না, তদ্রূপ কাজের দরুন ক্ষতিপূরণের মোকদ্দমার জন্য ক্ষতি হয়, যখন ক্ষতি হয় তখন হইতে তামাদের মেয়াদ গণনা করতে হবে। বলছে উদাহরণ আছে একটা, বলছে ক একটা জমির উপরিভাগের মালিক, খ ওই জমির ভূগর্ভের মালিক, মাটির নিচের অংশের মালিক, উপরিভাগের তাৎক্ষণিক স্পষ্ট কোনো ক্ষতি না করিয়া ভূগর্ভ থেকে কয়লা খনন ও উত্তোলন করে,
কিন্তু অবশেষে জমিটির উপরিভাগ ধসিয়া পড়ে। এই ক্ষেত্রে ক কর্তৃক ক্ষয়ের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করিবার তামাদির মেয়াদ ধসিয়া পড়ার সময় হইতে শুরু হবে। উনি যখন কাজটা শুরু করেন সেই কাজ দ্বারা না, বরঞ্চ ক্ষতিটা যখন হতে শুরু করে তখন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। বলছে বিশেষ ক্ষতির কারণ না হলে যেই কাজের জন্য মোকদ্দমা করা যায় না তার জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা, যেই কাজের দ্বারা বাস্তবিক পক্ষে কোনো নির্দিষ্ট ক্ষতি সাধিত না হইলে কোনো মোকদ্দমার কারণ উদ্ভূতই হয় না। একজন উপরের অংশের মালিক, একজন নিচের অংশের মালিক, নিচের লোক কয়লা তুলবে, উপরের লোক জমি চাষ করবে, এরকম যদি হয় তদ্রূপ কাজের ধরুন ক্ষতিপূরণের মোকদ্দমার জন্য যখন ক্ষতিটা হয় তখন হইতে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। তো উনি যখন থেকে কাজ শুরু করেছেন তখন থেকে না, মানে মোকদ্দমার কারণ উদ্ভূত হওয়ার বিষয়টা, কজ অফ অ্যাকশন যখন শুরু হয় তখন থেকেই তো আসলে যে কোনো তামাদের মেয়াদ গণনা শুরু হয়। হ্যাঁ, কজ অফ অ্যাকশন, এটা মোকদ্দমার কজ অফ অ্যাকশন হইতে পারে, আপিলের কজ অফ অ্যাকশন হইতে পারে, বা ইত্যাদি, বা যে কোনো আদেশের কজ অফ অ্যাকশন হইতে পারে। এখানে 25 ধারায় একটা ছোট্ট তথ্য বলছে, দলিলের উল্লেখিত সময়ের গণনা, বলছে কম্পিটিশন অফ টাইম মেনশন ইন ইনস্ট্রুমেন্টস। বলছে এই আইনের উদ্দেশ্য সাধন কল্পে যাবতীয় দলিল গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে প্রণীত বলিয়া বিবেচিত হবে। অল ইনস্ট্রুমেন্টস শ্যাল ফর দ্য পারপাজেস অফ দিস অ্যাক্ট বি ডিম টু বি মেড উইথ রেফারেন্স টু দ্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানে হচ্ছে আসলে আমরা যে ইংরেজি ক্যালেন্ডারটা ব্যবহার করি এই ইংরেজি ক্যালেন্ডারটা অনুসারে সব সময়ের গণনা করতে হবে। মানে এটা ধরেই বছর গণনা করতে হবে, এটা ধরেই মাস গণনা করতে হবে, অর্থাৎ মানে ইংরেজি সালের যেই মানে তারিখ, সেই তারিখটু আরেকটা তারিখ, মানে এখানে আরবি সাল নিয়ে আসলে হবে না। আরবি সাল তো ধরেন বছরে 11 দিন বা 12 দিন কম, তাই না? তো ফলে আরবি সালের গণনা ধরলে হয় না, এটা বলছে। হ্যাঁ, মানে এটা আসলে চাঁদের বর্ষ ধরে হয়। আবার অনেক বেশিরভাগ মানে মানে লোকাল কাস্টম যে সমস্ত ক্যালেন্ডার, সেই সমস্ত ক্যালেন্ডারই হচ্ছে ইংরেজির অনুরূপ না, ওটা হচ্ছে চন্দ্র বর্ষ আকারে গ্রহণ করে, যে কারণে ওইটার দিনের একটা হেরফের হয়। ওইটাও আবার একটা, ওটার একটা রিদম আছে, কিন্তু আমরা যে ব্রিটিশ ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি সেটারও আলাদা একটা ধরন আছে। এর মধ্যে প্রয়োজন অনুযায়ী বিজ্ঞানীরা দিন কমায় বাড়ায় দেয়, হ্যাঁ, সেটা তো একটা বিষয় আছে, বা ঘন্টা কমায় বাড়ায় দেয়। তো দলিলে উল্লেখিত সময়ের গণনা একটা ইংরেজি ক্যালেন্ডার অনুসারে হবে। আচ্ছা, এইটুকুর মধ্যে আপনাদের মেজর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আসলে থাকবে অনেক, আমি যেটা বুঝতে পারছি, কারণ আমি ঠিক পড়াতে পারলাম না। হাত তোলেন যাদের হাত তালা প্রয়োজন। স্যার আমি বলতেছিলাম স্যার। জি, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। বলেন বলেন, আমি শুনছি। বলছিলাম স্যার একটা ওয়ার্ড লেখা ছিল সেট অ্যাসাইড স্যার, সেট অ্যাসাইডটা কি স্যার? সেট অ্যাসাইড, জি 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 স্যার। এটা হচ্ছে একটা রদ বিষয়ক, আমি একটু অপেক্ষা করেন। আচ্ছা, আপনার প্রশ্ন শুনলাম, নেক্সট কে আছেন? আমি শিহাব বলছিলাম স্যার। হ্যাঁ, শিহাব ভাই বলেন। স্যার ওই যে এই 12-4 স্যার কোন রোয়ের দাঁত নাকচ করিবা, রোয়ের দাঁতটা কি স্যার? রোয়েদাদ, ওই একই প্রশ্ন। তারপরে নেক্সট আর কোনো প্রশ্ন? হ্যালো স্যার, জি, 14 নম্বরের ব্যাখ্যা একটা একটু স্যার ক্লিয়ার করে দিলে আরেকটু ভালো হতো স্যার, ওদের টাইমটা একটু ক্লিয়ার। 14-4, 14-4। 14 ব্যাখ্যা 1 স্যার, বুঝি নাই। ব্যাখ্যা 1। ব্যাখ্যা 1, আচ্ছা। জি জি স্যার। আচ্ছা, একটু অপেক্ষা করবেন, আমি একটু চোথা দেখছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? বলে দেন। বারোর দুই, 12-2, ওয়েট।
12-3। আচ্ছা, আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই? যে কে এটা বলেন, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি, জি, বলেন বলেন বলেন, থেমে থেকেন না, স্যার বলেন। এখানে আপনি বললেন যে প্রতারণার যেদিন ফলাফল জানা যাবে সেই দিন থেকে তামাদির মেয়াদ শুরু হবে। প্রতারণার ফলাফল না, প্রতারণা বিষয় সম্পর্কে যেদিন জানা যাবে জি জি সেইখান জি থেকে। সরি স্যার, জি। হ্যাঁ, এখন আমার এলাকায় একজন জায়গা বিক্রি করছে, তার বাড়ির সংলগ্ন, হুম, মানে সমান জমি, যেটা ফসলি জমি, হুম, কিন্তু সে প্রতারণা করে লিখে নিয়েছে তার পাকা বাড়ি। হুম, এখন এই দলিলটা তো স্যার বের হয়েছে 3 বছর পরে, হুম। তারপরেও সে গোপন রাখছে। রাখার পরে সে 2 বছর বা 2.5 বছর পরে আহ, গিয়ে বলছে যে এইটা আমার জায়গা। সে মাফি ওই জায়গাটা হচ্ছে পরবর্তীকালে নিছে, আর প্রথম নিছিল নিছে। হ্যাঁ, এখন কি তার হচ্ছে তামাদির মেয়াদ কি এই 2.5 বছর পরে যেদিন জানছে সেই দিন থেকে 3 বছর হবে? হ্যাঁ, যেদিন থেকে উনি জানছেন সেদিন থেকে 3 বছর হবে। থ্যাংক ইউ স্যার। জি। আচ্ছা, একটু অপেক্ষা করবেন। দুঃখিত, আমরা একটু অনাকাঙ্ক্ষিত মানে বিরতিতে পড়েছিলাম ছোট্ট একটা। এখানে কোন রোয়েদাদ নাকচ করিবার জন্য দরখাস্ত, রোয়েদাদের এমনি সাধারণ বাংলা হচ্ছে যে কোনো কিছুর বিবরণ। হুম। এখন আইনে ঠিক এক্সাক্ট কি অর্থে ব্যবহার হয়, মানে আমরা ইংরেজিটা দিয়ে যেটা বুঝি যে টু সেট অ্যাসাইড অ্যান অ্যাওয়ার্ড, অ্যান অ্যাপ্লিকেশন টু সেট অ্যাসাইড অ্যান অ্যাওয়ার্ড। সেট অ্যাসাইড মানে এমনিতে আমরা এটা দেওয়ানি কার্যবিধিতে পড়ছি রদ, শব্দটা রদ, কোনো কিছু রদ করা, যেমন খারিজ আদেশ রদ করার আবেদন বা একতরফা ডিগ্রি রদ করার আবেদন আমরা যেটা পড়ি সেটা সেট অ্যাসাইড। এরকম সেট অ্যাসাইড অ্যান অ্যাওয়ার্ড। এখন এই অ্যাওয়ার্ডের ক্ষেত্রগুলোর মধ্যে মানে একটা উদাহরণ হইতে পারে, মানে এগুলো ঠিক রায় না, মানে এটা হচ্ছে কোর্ট কোনো, ধরা যাক যে নিষেধাজ্ঞা দিল, সেই নিষেধাজ্ঞার আদেশ যদি রদ হয়ে যায়, অথবা এমন হলো যে ধরেন বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে কোনো সিদ্ধান্ত হলো, সেই রকম কোনো সিদ্ধান্ত সেইটার যদি কোনো কারণে রদ হয়ে যায়, তাহলে ওই যেই সিদ্ধান্তটা ছিল রদ হয়ে যাওয়ার ফলে বা ওটা বাতিল হয়ে যাওয়ার ফলে, আদালতের পূর্বের সিদ্ধান্ত বাতিল হয়ে যাওয়ার ফলে ওই সিদ্ধান্তটা যতদিন বলবৎ ছিল যতদিন ওটা কার্যরত ছিল বা অ্যাক্টিভ ছিল, সেই সময়টা মূল কার্যধারা থেকে বাদ যাবে। এমনিতে এইটার আরো ভালো উদাহরণ আসলে আমার জানা নাই, মানে হয় নিষেধাজ্ঞার আদেশের একটা উদাহরণ দেওয়া যেতে পারে, অথবা বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে যখন আদালত কোনো একটা আপোষ মীমাংসার জন্য, তো তখন তো মামলাটা স্টপ হয়ে যায়, তাই না? এখন তার আগের কোনো সিদ্ধান্তের কারণে যদি কেউ কোনো দরখাস্ত দিতে চায়, সেই দরখাস্তটা কোর্টের মামলার প্রসিডিংস এর কারণে যদি মামলার বদল ঘটে যায় বা সিদ্ধান্ত স্থগিত থাকে, তাহলে ওই স্থগিতের সময়টা আসলে বাদ যাবে, ব্যাপারটা এই। আবার ইন কম্পিউটিং দ্য পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইব ফর অ্যান অ্যাপ্লিকেশন টু সেট অ্যাসাইড অ্যান অ্যাওয়ার্ড, দ্য টাইম রিকুইজিট ফর অবটেইনিং এ কপি অফ দ্য অ্যাওয়ার্ড শ্যাল বি এক্সক্লুডেড। ও কথা ঠিকই আছে, মানে রায়ের আদেশ মানে, আচ্ছা নিষেধাজ্ঞার আদেশ হলে কি হয়? নিষেধাজ্ঞার আদেশ হলে নিষেধাজ্ঞার আদেশের কপিটা নিয়ে আমি কাজ করব না? জি স্যার। মানে আমি উচ্চ আদালতে যেতে পারি তো, না? সেটা নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে আমরা
হ্যাঁ, এম এম হাসান, নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে আমরা যখন উচ্চ আদালতে যাই, এম এম হাসান আসেন, পরে আসেন একটু, যখন আমরা উচ্চ আদালতে যাই তখন ওইটার জন্য যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটার জন্য ওই আদেশ সংক্রান্তে যেই মানে কপিটা আমাকে পেতে হবে, সেই কপিটার ক্ষেত্রেও আমি ওই সময়টুকু বাদ দিয়ে গণনা করতে পারি। এই বলেন এম এম হাসান, কিছু যুক্ত করার স্যার থাকলে বলেন। জি স্যার, রোয়েদাদ সম্বন্ধে একটু বলতে চাইছিলাম। সেটা Please. আসলে স্যার মূলত যে বাগবাটোয়ারার যে বন্টনের বিবরণ থাকে, কার্য বিবরণী, হুম, ওই হ্যাঁ, কার্য এটা তো একটা বিবরণীকে, খুবই আনুষ্ঠানিক মানে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, ওই বিবরণীটাকেই স্যার রোয়েদাদ সাধারণত বলে। যেখানে এনে বলছে রোয়েদাদ বাতিলের ক্ষেত্রে রোয়েদাদ উত্তোলনের সময়টা বাদ দিতে হবে। তো এখানে রোয়েদাদটা কি বুঝেছে সেখানে মূলত এইটাই তো স্যার, হ্যাঁ এখানে যে এইটাই, স্যার বলছে কিন্তু হ্যাঁ মানে মুশকিলটা হচ্ছে যে টু সেট অ্যাসাইড অ্যান অ্যাওয়ার্ড এর কথা বলছে। হ্যাঁ, এখন অ্যাওয়ার্ড বলতে ধরেন একটা মোকদ্দমায় কেউ নিষেধাজ্ঞার দাবি করলো, হ্যাঁ সেটাও হইতে পারে। আপনার ভাগ বাটোয়ারার কথাটাও ঠিক আছে, মানে ভাগ বাটোয়ারা সংক্রান্ত আদালত কোনো সিদ্ধান্ত দিল, তাই তো? জি স্যার, সেই ওই ক্ষেত্রে উত্তোলনের সময় সেই নকলটা স্যার, সে উঠাবে। হুম, হ্যাঁ স্যার আতিয়ার বলছি স্যার। জি আচ্ছা, তাহলে এম এম হাসান আর কিছু বলবেন? ওকে, থ্যাংক ইউ স্যার ওকে, আতিয়ার স্যার। আতিউর রহমান ভাই একটু হেল্প করেন দেখি। স্যার আতিয়ার স্যার। জি জি, বলেন বলেন। স্যার আসলে আমার আমার নেটওয়ার্ক তো ভালো নাই, তারপরেও একটু একটু শুনতে পাচ্ছি। তাতে রোয়েদাদ তো স্যার সাধারণত আরবিট্রেশনের ক্ষেত্রেই ব্যবহার হয় স্যার। না ঠিক আছে, এখন এই যে ইংরেজিতে আছে টু সেট অ্যাসাইড অ্যান অ্যাওয়ার্ড, এখন অ্যাওয়ার্ড যে কোনো ক্ষেত্রেই হইতে পারে। হ্যাঁ, মানে ধরেন নিষেধাজ্ঞার দাবি করলেন, আদালত আপনাকে নিষেধাজ্ঞার আপনার প্রেমাফেসি কেস বা ভালো কেস বা আপনি জিতবেন সবকিছু বিবেচনায় আপনাকে নিষেধাজ্ঞার আদেশ দিল, অথবা এরকম ওই আপনি যেটা বললেন যে নিষ্পত্তির ক্ষেত্রে কি বলে, বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে, হ্যাঁ সেটাও রোয়েদাদ হতে পারে। আবার ভাগ বাটোয়ারার ক্ষেত্রেও রোয়েদাদ হতে পারে। এমনিতে বাংলা ডিকশনারির মানে কিন্তু হচ্ছে ভাগ বাটোয়ারার বিবরণ, রোয়েদাদ মানে। এখন এইটা এক্সাক্ট রোয়েদাদ বাংলা হিসেবে ঠিক আছে কিনা সেটা আমি নিশ্চিত না। টু সেট অ্যাসাইড অ্যান অ্যাওয়ার্ড রোয়েদাদ বললে যথেষ্ট হয় কিনা এটা আমি নিশ্চিত না। হ্যাঁ, ওটা বাদ দেন, মানে যে কোনো ধরনের অ্যাওয়ার্ড মামলা চলমানের পর্যায়ে সেইটার কপি সংগ্রহ করতে যে সময়টুকু লাগবে সেইটা। এখন যে কোনো আদেশ, মানে কথাটাকে আরেকটু সিম্পলি বুঝলে মনে হয় আমার চলে, যে একটা আদেশ দিল আদালত, ধরেন মোকদ্দমা খারিজ আদেশ দিল, তাহলে মোকদ্দমা খারিজ আদেশ তো একটা আদেশ, সেই আদেশের বিরুদ্ধে যদি আমি কোনো অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে তো আমার নকলটা লাগবে না, ওই সিদ্ধান্তের নকলটা লাগবে। তো ওই নকলটা তুলতে যে কয়দিন সময় লাগবে সেই কয়টা দিন লাগবে। আমরা তো জানি যে রায়ের নকল তোলার ক্ষেত্রে রায়ের দিন বাদ যাবে, যোগ রায়ের নকল তুলতে যেটুকু সময় লাগবে সেটুকু বাদ যাবে। আর এখানে বলছে যে টু সেট অ্যাসাইন অ্যান অ্যাওয়ার্ড, মানে এই ক্ষেত্রে যদি কোনো অ্যাপ্লিকেশন হয় তাহলে এইটার নকল তুলতে যেটুকু সময় লাগবে সেই সময়টুকু বাদ যাবে। এটা আমাকে আর একটু দেখতে হবে। শাহেদ আল মামুন কিছু বলবেন, বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। হুম। স্যার আমি এখানে একটা বিষয় আছে, যেটা হচ্ছে যখন কোনো সালিসের মাধ্যমে মীমাংসা করা হয় সেটাকেই বলা হয় হচ্ছে রোয়েদাদ। সেটাই আরবিট্রেশন। সেটাই আরবিট্রেশন উনি বলছিলেন, সেটা ঠিক আছে। আর নকল বলতে হচ্ছে যেটা একটা রোয়েদাদের যে নকলটাকেই বলা হয় মানে যে যে সিদ্ধান্ত একটা দিয়েছে। রোয়েদাদ নকল। হুম, এটাই স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আরেকটু দেখতে হবে, মানে আমার মানে নলেজের মধ্যে আর নাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে 19 ধারা নিয়ে কি কথা যেন? স্যার এটা নিয়ে স্যার হুম স্যার হুম, স্যার বলেন। এটা নিয়ে তো আলোচনার কিছু নাই স্যার। এটা নকল, যেমন একটা মামলার ওই ক্ষেত্রে নকল ব্যবহার হয়, এইটাই ঠিকই নকল, এটা আরবিট্রেশন, এটা রোয়েদাদ ব্যবহার হয়। এই তো স্যার এর বাইরে তো এইটুকু, আরো আলোচনা ওটা হচ্ছে দরকার নাই রায়, স্যার। মানে এটা রায় বাদে অন্য অন্য কোনো আদেশের কপি, সোজা কথা। যেমন আমি দেওয়ানি মকদ্দমার রায়টাকে যেমন রায় বলছি, আরবিট্রেশন মকদ্দমার রায়টাকে আমি রোয়েদাদ রোয়েদাদ বলছি স্যার। বলছি। এটাই, আচ্ছা এর বাইরে আর আচ্ছা, কিছু না। জি 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 জি, এটা একটা ভালো পয়েন্ট বলছেন। হ্যাঁ, মানে স্যার, রায় বাদে অন্য বাসু- যা আছে সেটা। হুম, আসসালামু আলাইকুম স্যার। জি জি, লায়ন ভাই বলেন। স্যার এখানে আমার মনে হচ্ছে স্যার যে এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো সংজ্ঞা বা ব্যাখ্যা প্রদান করে অথবা প্রাসঙ্গিক কোনো শব্দ ব্যবহার করে, এইটাকেই মনে হয় স্যার এখানে রোয়েদাদ অর্থ বোঝাচ্ছে। না না না, সেটা বলেনি, সেটা বলেনি। স্যার, মানে রায় ব্যতীত অন্য কিছু। জি, হামিদুর রহমান ভাই বলেন। বাসুদেব গাঙ্গুলির বই একটা জায়গায় আছে, রোয়েদাদের নকল সংগ্রহের জন্য আবশ্যকীয় সময়। যেহেতু হ্যাঁ। রোয়েদাদের নকল সংগ্রহের জি, জন্য আবশ্যকীয় সময়, হ্যাঁ হ্যাঁ, তাহলে রোয়েদাদের সাথে নকল যেহেতু শব্দটা ব্যবহার করা হয়েছে, তাহলে মানে একটা
রায় টাইপের একটা বা হ্যাঁ, আদেশ ওটা টাইপের একটা ব্যাপার, রায় ব্যতীত অন্যান্য আদেশ। আদেশ জাতীয় ব্যাপার রোয়েদাদ এবং আরো স্পেসিফিক ভাবে ওই যে আরো কয়েকজন বলছে যে আরবিট্রেশনের ক্ষেত্রে যে সমস্ত যে রিওয়ার্ডটা দেওয়া হয় বা যেই আদেশটা দেওয়া হয় সেই আদেশের কপি সেটাই। সংগ্রহ। হ্যাঁ, সেটাই। আর আতির রহমান ভাই সঠিকভাবে বলেছে যে মানে এখানে আলাদা করে বাড়তি কোনো কিছু দরকার নাই, মানে মূল কথাটা বুঝতে হবে যে রায় বাদে অন্যান্য যে সমস্ত কপি লাগবে সেগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য। লিখিত প্রাপ্তি স্বীকারের ক্ষেত্রে ব্যাখ্যা 1, এটার ইংরেজিটা দেখতে হবে। এখানে অনেক একটু মানে কল্পনা বহুদূর পর্যন্ত নিয়ে যেতে হবে। এইটা আসলে মূলত 19 ধারাটার লক্ষ্য হচ্ছে যে কোনো দায় বা ঋণ সম্পর্কে, আচ্ছা 19 ধারার 4টা শর্ত ছিল। স্বীকারপত্রটি মানে অ্যাকনলেজমেন্টটা দায় বা ঋণ সম্পর্কে হতে হবে, এটা আমি তখন পড়ালাম না, বললাম যে দেখে নিন। স্বীকারপত্রটি মানে অ্যাকনলেজমেন্টটা লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে, এটা দায় বা ঋণ সম্পর্কে হতে হবে, লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে। যার কাছ থেকে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হচ্ছে সে নিজে অথবা তার মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, আর তামাদির মেয়াদ শেষ হবার পূর্বেই উক্ত দায় স্বীকার করতে হবে। এইটার এইরকম ভাবে যখন কোনো দায় স্বীকার করা হয় যেটা কিনা দায় সম্পর্কে বা ঋণ সম্পর্কে, সেটা সম্পর্কে যখন লিখিত থাকবে এবং স্বাক্ষরিত করা হবে, সেটা যদি তামাদির মেয়াদ শেষ হবার পূর্বেই করা হয়ে থাকে, তাহলে যেই দিন তামাদির মেয়াদ শেষ হবার পূর্বেই লিখিত এবং স্বাক্ষরিত হলো তার নিজের দায় এবং ঋণ সম্পর্কে, সেই দিন থেকে নতুন ভাবে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ লিখিতভাবে কোনো কিছু স্বীকার করার মানে আপনি আমার কাছ থেকে 1 লাখ টাকা লোন নিচ্ছেন, এই লোন নেওয়াটা আপনি অস্বীকার করছেন, অস্বীকার করার এক পর্যায়ে জোরাজুরি করার এক পর্যায়ে কিংবা আরো কিছু সাক্ষী সাবু তাদেরকে একটু ধমকাধমকি করলো যে কি বিয়া তুমি 9-6 করতেছো, আমাদের চোখের সামনে তুমি 1 লাখ টাকা দান নিলা। তখন বললো আচ্ছা ঠিক আছে, তখন আমরা কি করলাম, আমরা এটার সিকিউরিটির জন্য বললাম তুমি তাহলে এখনই লিখিত দাও। তখন সে লিখিতভাবে স্বীকারোক্তি দিল, স্বীকৃতি দিল যে আমি তোমার কাছে 1 লাখ টাকা নিছিলাম, এই যে এখন 10,000 টাকা দিলাম আর 90,000 টাকা তুমি পাও। তাহলে এই যে 90,000 টাকা তুমি পাও মানে সেটা দায়টা স্বীকার করে নিল, তাই না? এটার জন্য তো এখন কোর্টে যাওয়ার প্রয়োজন পড়ছে না যতক্ষণ না পর্যন্ত সে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের মৌখিক কথাবার্তার মধ্যে সেটা না দিচ্ছে। তাহলে এই যে লিখিত ভাবে যে দায় বা ঋণ সে স্বীকার করছে এবং সেটা স্বাক্ষর করছে, এরকম অবস্থায় সেটা যদি তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই হয়ে থাকে, তাহলে ওই লিখিত স্বীকৃতিটা দিনে নতুন করে তামাদির মেয়াদ ওই দিন থেকে গণনা শুরু হবে। সিম্পল। এখন এটার 1 নম্বর ব্যাখ্যাটাতে আসলে ইংরেজিটা, এখানে বাংলাটা খুব জঘন্য, মানে আমারও কিছু করার নাই, আমিও অন্য কোনো না কোনো বই থেকে এটা লিখেছি। Explanation 1. For the purpose of this section, an acknowledgement may be sufficient. যথেষ্ট হতে পারে, though it omit to specify the exact nature of the property or right. অর্থাৎ প্রথম লাইনে এটা পরিষ্কার, ইংরেজিতে যেটা বলছে, বাংলাটা আপনারা দেখেন কিংবা আপনার কাছে ইংরেজি বই থাকলেও প্রথম লাইনটাতেই পরিষ্কার বলছে যে এই সেকশনের স্বীকৃতি বা অ্যাকনলেজমেন্ট বলতে যা বা লিখিতভাবে দায় স্বীকার করতে যা বোঝানো হয়েছে, এটা বলতে এটাই যথেষ্ট হবে যে তিনি দায়টা স্বীকার করেছেন, যদিও সম্পত্তি বা অ্যামাউন্ট সম্পর্কে বা নেচার সম্পর্কে স্পেসিফিক বর্ণনা নাও থাকে। উনি শুধু বললেন যে আমি ঋণ স্বীকার করেছি, অ্যামাউন্ট লেখা নাই, তাও চলবে। তার মানে এটা এক ধরনের বাদীকে সুবিধা দিচ্ছে, বাদীকে মামলা করার টাইম ফ্রেমটা বাড়ায় দিতেছে। ওই কথাটা ধরেই আপনি বাকি কথাগুলো পড়তে পারেন যে or avers that the same that the time for payment, delivery, performance or enjoyment has not yet come or is accompanied by a refusal to pay, deliver, perform or permit to enjoy or is coupled, মানে লিখিতভাবে দায় স্বীকারেরটা কখনো অস্বীকৃত জ্ঞাপনের মাধ্যমে হইতে পারে, কখনো স্বীকৃতি জ্ঞাপনের মধ্যে হইতে পারে, কখনো আংশিক হইতে পারে, কখনো রিফিউজ করার মাধ্যমে হইতে পারে, নানান ভাবে হইতে পারে, কিন্তু সেটা লিখিতভাবে দায় স্বীকার করা হয়েছে এবং দায় স্বীকার করাটা অনির্দিষ্ট হলেও কোনো ক্ষতি নাই, এই কথাটা বলছে দায় বা ঋণের ক্ষেত্রে। স্যার এবার 14 নাম্বারটা একটু 14 নম্বরে একটা জটিলতা আছে। এখন এই জটিলতাটা মানে কি বলবো, মানে 14 নম্বরে, আচ্ছা 14 নম্বর আবার দেখি, ইংরেজিটা বুঝলে হয়তো আমারও সুবিধা হয়, কিন্তু এখানে মানে ইংরেজি দেখে তো এখন সবাইকে পড়াতে গেলে হয় না।
In completing the period of limitation prescribed for any suit, the time during which the plaintiff has been prosecuted with due diligence and other civil proceeding. Whether in a court of first instance the proceeding is founded upon. Wait. আমাদের একটা চোথা লেখা ছিল, আমি চোথাটা একটু খুঁজতেছি, অপেক্ষা করেন। চোথা বোঝেন তো? নোট। লেখা 1, 2, 3 14 ধারায় ভিন্ন করে উল্লেখ থাকতো। সেহেতু 14 ধারার বিধানের উপর বাধ্যতামূলক। এখানে প্রথম মামলা আর দ্বিতীয় মামলা ঘুরে ফিরে একই কথা। কিছু পূর্ব শর্ত হচ্ছে বাদী কর্তৃক পূর্বে একটা মামলা থাকতে হবে, এই মামলা ভুল আদালত দায়ের, ভুল ব্যক্তির পক্ষভূত ভুল বিজয়ী 3 নং ব্যাখ্যা বলা হয়েছে। হ্যাঁ, 14 ধারায় কি বোঝার আছে বলেন দেখি, আপনার জিজ্ঞাসাটাকে স্পেসিফিক জিজ্ঞাসা করেন, তাহলে বুঝবো। হ্যালো সুমি, বলুন। স্যার স্পেসিফিক জিজ্ঞাসাটা করা হলো স্যার, দিন গণনা করা হবে এটা কোন থেকে, মানে কখন থেকে কখন? কারণ 14 নম্বরের 1-এ আমরা জানছি হলো গিয়ে কি, ও যদি ভুল কোর্টে যদি মামলাটা করে, অর্থাৎ এখতিয়ারবিহীন কোর্টে মামলা করলে ওই সময়টা বাদ যাবে, ভুলের জন্য যে সময়টা গেছে সেটা বাদ যাবে। আবার ব্যাখ্যার মধ্যে বলতেছি কি উভয় দিন গণনা করিতে হইবে, অর্থাৎ যে সময়ের জন্য পরবর্তী মামলা। আরে ধুর, ওই এই ব্যাখ্যাটুকু নিয়ে সমস্যা। ব্যাখ্যা তো খুব সিম্পল কথা। ব্যাখ্যা এবং স্যার 1 নাম্বার দুটোটার মধ্যে স্যার একটা তো গণনা করা হবে, আরেকটাতে গণনা করা হবে না, এই দুটোটা নিয়ে একটু কনফিউজড স্যার। না না, শুধু ওইটা দেখছেন কেন? মানে গণনা যেটা করা হবে বাদ যাবে, তাই তো? মানে ভুল আদালতে, ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করলে সেই সময়টা বাদ যাবে, কারণ উনি অনেস্টলি ভুল আদালতে করেছেন, ইচ্ছাপূর্বক করেন নাই, এটা ওনাকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যদি প্রয়োজন পড়ে। এখন ওই কার্যধারার কোন সময়টুকু বাদ যাবে? যেদিন সকালবেলা উনি মোকদ্দমাটা দায়ের করেছেন সেদিনই প্রথম দিন, আর যেদিন ওটা ফেরত দেওয়া হচ্ছে বা বোঝা যাচ্ছে যে এখানে এই মামলাটা চলছে না, সেটা ওই আদালতের মোকদ্দমার শেষ দিন। তাহলে কোনো একটা মানে রবিবারে দায়ের করা হলো, বৃহস্পতিবারে ক্লোজ করা হলো, যেটা ভুল আদালতে মোকদ্দমাটা দায়ের হয়েছে, তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 5 দিনই গণনা করতে হবে। অন্যান্য ক্ষেত্রে যেমন মোকদ্দমার কারণ উদ্ভবের দিনটা কিভাবে গণনা করতে হয় এটা 12 ধারায় বলা আছে। 1 নম্বর পয়েন্টে বলছে মোকদ্দমা উদ্ভবের কারণ যেদিন শুরু হলো সেই দিনটা বাদে পরের দিন থেকে 1 নম্বর দিন গণনা শুরু হবে। কথাটা এইভাবে বলেছে না? তো এইখানে বলতেছে যে এইখানে ওই ব্যাপারটা নাই, এইটাতে রবিবার টু বৃহস্পতিবার পুরো দিনটাই গণনা করতে হবে। এখানে 3 দিন গণা যাবে না বা 4 দিন গণা যাবে না, প্রথম দিনটা বাদ দিয়ে গোনা যাবে না, এই কথাটাই বলছে বাড়তি করে। অতিবাহিত সময় তামাদি গণনা হতে বাদ যাইবে, অতিবাহিত সময়, হ্যাঁ, যে রবিবার শুরু করলাম বৃহস্পতিবার দিন পর্যন্ত এই 5 দিন সময়টা বাদ যাবে। হ্যাঁ, আমার শুরুটা হবে রবিবার থেকেই। আবার আমি নতুন ইসে যখন যাব, মানে নতুন কোর্টে যখন যাব, হ্যাঁ, প্রপার কোর্টে, তখন আমার ওই রবিবার থেকে কাউন্টটা হবে। রবিবার থেকে কাউন্ট হবে, রাইট। বৃহস্পতিবার দিনটার কাউন্টে আসবে না। না না, রবি টু বৃহস্পতিবার এই পুরো অংশটুকু বাদ গিয়ে কাউন্ট, হ্যাঁ কাউন্ট হবে স্যার, বাদ গিয়ে কাউন্ট হবে, এই তো সিম্পল। মানে ওটা একটা শর্ত দিয়েছে খালি, মানে কারণ মানে মোকদ্দমা উদ্ভবের কারণের দিন প্রথম দিন যেমন গণনা করতে হয় না, ওটা বলে দিচ্ছে 12-র 1-এ, কিন্তু 14-তে বলতেছে যে ওইটার অনুসরণে আপনারা যদি এইটাও আবার বাদ দেন, মোকদ্দমা যেদিন ভুল আদালতে দায়ের করছেন সেই প্রথম দিনটা বাদ দিয়ে গুনলেন, তাহলে হবে না। ওইটার জন্য এটা ক্লারিফাই করে দিয়েছে, জাস্ট, আর কিছু না। যাই হোক, মানে এমনিতে আপনাদেরকে তো বলেছিলাম। হ্যাঁ বলেন স্যার। 14 ধারাটা স্যার প্রযোজ্যতার ক্ষেত্রে কি এটা মূল মামলা, আপিল আর দরখাস্ত 3টার ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি একটু বলবেন কাইন্ডলি? 14 ধারা কোন মামলা দায়েরের ক্ষেত্রে, স্যার এই কোশ্চেনটা আমারও আছে, মানে এটা কোন এই কোশ্চেনটা পরীক্ষায় আসে না, আমি যে একটু স্টাডিও করি নাই, মানে 14 আর 5-এর একটা তুলনামূলক আলোচনা আছে,
মানে স্যার আমার এখানে একটা বই আমি দেখেছি যে একটা স্যার মূল মামলা আপিল দরখাস্ত তিনটার ক্ষেত্রে প্রযোজ্য, আবার এক জায়গায় পেয়েছি আমি যে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না, এই জন্য একটু কনফিউশন লাগছে। এক জায়গায় পেয়েছি যে তিনটা ক্ষেত্রে প্রযোজ্য, আর একটা ক্ষেত্রে শোনেন, পেয়েছি যে এখানে আপিলের ইংরেজিতে ক্ষেত্রে আসছে প্রযোজ্য যে না। ইন কম্পিউটিং দ্য পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইবড ফর এনি সুট, the time during the which plaintiff has been prosecuting with due diligence another civil proceeding, whether in a court of first instance the proceeding is founded upon the same cause of action and is prosecuted in good faith of court, is unable to, whether in a court of first instance, তো আপিল আদালতের কথা কই এখানে, এখানে কি ইংরেজিটাই ভুল নাকি? আচ্ছা আমি আমি একটু কথা বলবো স্যার। জি জি বলেন বলেন বলেন। আমি গতকালকে প্রশ্ন করেছিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ একটু আলোচনা হচ্ছে আর একটু একটা বিষয় যে যদি কেউ কোনো মামলা করে, আপনি যে বিষয়টা আলোচনা করেছিলেন যে মামলাটা যদি কোনো কারণে ভুল আদালতে হয় বা কোনো কারণে মামলাটার আবার যদি ফেরত আসে, হ্যাঁ, পরবর্তীতে আবার অন্য কোনো আদালতে করার সময় তার যে তামাদি মেয়াদটা যদি অতিক্রান্ত হয়ে যায়, তখন 14 ধারা মোতাবেক স্যার বিলম্ব মওকুফ দিয়ে আবার যুক্তিযুক্ত কারণ দিকে মামলা করা যায়, মামলাটা আবার দাখিল করা যায়। 14 ধারাতে এই বিষয়টা উল্লেখ আছে। হ্যাঁ, এই বিষয়টা বিলম্ব মওকুফ সহ বিলম্ব ফি আর কি, মানে মামলা করা ডিলে হওয়ার কারণে সেটার আপনার যে বিলম্ব ফি দিয়ে, বিলম্ব হওয়ার কারণে মানে ফি দিয়ে আর কি, জরিমানা দিয়ে 14 ধারায় মোকদ্দমা দাখিল করা যায়, এরকম কিছু আছে স্যার? আচ্ছা এটা আমার এই মুহূর্তে জানা নাই। হ্যাঁ, মানে আমি এটা এখন স্টাডি করতেও পারবো না। একটু 5 এবং 14 ধারার মধ্যে পার্থক্য একটা লেখা আমি পড়তে পারি স্যার? আচ্ছা প্লিজ পড়েন। 5 ধারা এবং 14 ধারার মধ্যে পার্থক্য হলো 14 ধারায় সময় বাদ দিয়ে তামাদি গণনা করা আচ্ছা হ্যাঁ, মানে আদালতের জন্য বাধ্যতামূলক। আচ্ছা হ্যাঁ, আমি আবার বলি 14 ধারায় সময় বাদ দিয়ে তামাদি গণনা করা আদালতের জন্য বাধ্যতামূলক, কিন্তু 5 ধারায় আদালতের ক্ষমতা বিবেচনামূলক। জি জি। 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 14 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 5 এবং 14 এর মধ্যে একটা পার্থক্য, এই দুটো মেজর পার্থক্য। আচ্ছা ঠিক আছে, মানে এটা এমনি 5 ধারা তো যে আমি তো কালকেই দেখালাম, ওটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা, আর 14 ধারা তো বাধ্য আদালত, এই ক্ষেত্রে কোনো ইয়া নাই। আর আরেকটা কি বললেন? একটাতে মূল সময় মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। হ্যাঁ, 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, আর এটা তো মামলা দায়েরের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে, কারণ আমি ভুল আদালতেই মামলা দায়ের করেছি। না, কিন্তু এইখানে এই যে whether in a court of first instance the proceeding is founded upon the same cause of action, এখানে বাংলায় বোধহয় ভুল আছে, মানে আমি খুব সরি স্যার। একটা বইয়ে তো আপিল আদালত দেখাচ্ছে, বাদী কোনো আদিম বা আপিল আদালতের বিবাদীর বিরুদ্ধে যদি এরকম কোনো মামলা করে, এটা দেখাচ্ছে। না, কিন্তু এই আপিল আদালতের প্রসঙ্গটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ইংরেজিটা আমি দেখলাম এক নজর, কিন্তু ইংরেজির মধ্যে আবার এখানে ইংলিশে কিন্তু স্যার আপিল আদালতের নিয়ে কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। কিন্তু এটা হচ্ছে বাংলায় প্রবলেম, এটা হচ্ছে প্রবলেম। আমি এটা একটু দেখতে হবে ভাইয়া। তো ঠিক আছে, আমার মনে হয় যে এইটা নিয়ে আমরা আর বিস্তারিত আলোচনায় এখন আমরা যেহেতু আমি নিজে যেহেতু যেতে পারছি না আপাতত, একটা কনফিউশন থাকছে। আপনারা বইপত্র দেখেন, অন্যান্য বইপত্র দেখেন। আমরা আমাদের বইয়ে মানে এই রিভিশন বই যথাসম্ভব এটার একটা ভালো সারসংক্ষেপ থাকছে, ইনশাল্লাহ অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা তাহলে আজকের মতো এখানে বিদায়